লেবু পর্ব 10। মনটা অসম্ভব বিক্ষিপ্ত, তবুও দৃঢ়তার অভাব নেই সাবকাতের মাঝে। মনটা পড়ে আছে অপারেশন থিয়েটারে, তবুও নিজেকে টেনে নিয়ে এসেছে হসপিটালের এই মিটিং রুমে। সাভার অপারেশন ভয়ানক, ক্রিটিক্যাল। দেশের নামকরা হসপিটাল থেকে আরও দুজন সার্জন ছুটে এসেছেন। সঙ্গে এসেছে সার্জারির জন্য ব্যবহৃত সবথেকে আধুনিক যন্ত্রপাতিও। অপারেশন থিয়েটারের বেডে পড়ে থাকা সাভার নিথর মুখটা চোখের সামনে ভেসে উঠতেই সাবকাতের সারা শরীরে যেন আগুন ধরে গেল। অভিমান হলো প্রচুর মেয়েটার ওপরে। তার চিরকুট থেকে এটা পরিষ্কার, কোনো না কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল সাবা। পৃথিবীর কাছে কারণটা অজানা হলেও তা জানে সাবকাত, কারণ তো সে নিজেই। সেই বিয়ের পর দিন থেকে আজ অবধি তাকে সহ্য করার ক্ষমতা পেলই না মেয়েটা। সাবকাত না হয় নিজের ভালোবাসাটা প্রকাশ করতে অপরাগ, কিন্তু সাবা তো কত বুদ্ধিমতী, সে একবারের জন্যেও বুঝতে পারবে না সাবকাতের মনের ভেতরটা। অবশ্য এক্ষেত্রে সাবাকে দোষ দেওয়াও নেহায়েত বোকামি। মানুষের মাঝে অলৌকিক কোনো ক্ষমতা নেই। ভালোবাসার কথাটা মুখ ফুটে না বলে উল্টো বেপরোয়া আচরণ করলে কি করে বুঝবে সে ভালোবাসার গভীরতা। বাড়িতে সাবার কজেট ঘেঁষে বেশ কিছু ক্যাশ মেমো খুঁজে পেয়েছে জয়া। সবগুলোই গয়নাগাটির দোকানের সাবার বডিগার্ডের কাছ থেকে খবর পেয়েছিল সাবকাত। সে প্রায় শপিং মলে গিয়ে নামি দামি সব গয়না কিনেছে। বিষয়টাকে তখন আমলে নেয়নি সে। ভেবেছিল আর এমনকি মেয়েদের কাজই তো শপিং মলে গিয়ে সময় এবং অর্থ অপচয় করা। কিন্তু এসব মনে হচ্ছে আমলে না নিয়ে বড্ড ভুল করে ফেলেছে সাবকাত। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার গয়না কিনেছে সাবা। তার ব্যাংক অ্যাকাউন্টে অবশিষ্ট আছে আর মাত্র 70,000 টাকা। তার মানে পালিয়ে যাওয়ার প্রস্তুতি বেশ আগে থেকেই নেওয়া শুরু করেছিল সাবা। সিকিউরিটি এক্সপার্টদের আরেকটা টিম গিয়েছিল সাবার পুরনো অফিসে। সেই টিমের নেতৃত্বে ছিল আরাফাত। এই টিমে ইনফিনিট সেফটি এর কয়েকজন দক্ষ কর্মীও ছিল। তারা গিয়েছিল মূলত কম্পিউটারগুলো চেক করতে। এই গভীর রাতে অফিস খুলিয়ে তল্লাশি চালিয়েছে তারা। বেশ কিছু তথ্য পাওয়া গেছে অফিসে সাবার ব্যবহৃত কম্পিউটার থেকে সম্পূর্ণ নতুন একটা ইমেল দিয়ে অ্যাড্রেস লগ ইন করেছিল সাবা। যদিও সাবা ইমেইল অ্যাড্রেস লগ আউট করে রেখেছিল, তবুও সাইবার এক্সপার্টদের তা হ্যাক করতে খুব একটা বেশি সময় লাগেনি। বিদেশি ইমেইল অ্যাড্রেস থেকে বেশ কয়েকটা মেইল এসেছে সেখানে। অস্ট্রেলিয়ার ভিসা, সেখানকার এক পত্রিকা থেকে কনফারেশন লেটার, বাড়ি ভাড়া নেওয়ার নিশ্চয়তাপত্র। সেই মেইলগুলোই ল্যাপটপে জরুরি দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে সাবকাত। তার মানে ইনফিনিটি সেফটির কয়েকজন দক্ষ সাইবার এক্সপার্ট রাজীব সেই এই মেইলগুলো গভীরভাবে নিরীক্ষা করে এসেছে সাবকাতের কাছে। সাবকাতের পাশে নিশ্চিন্ত ভঙ্গিতে বসে আছে ওসি মিরাজ সাহেব। তার এলাকায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাবকাত আলমের স্ত্রীকে গুলি করা হয়েছে, অথচ আসামির কোনো হদিস নেই। উপর মহল থেকে আসা একের পর এক ফোনে তথ্যস্থ তিনি। সাবকাত থমথমে গলায় রাজীবকে উদ্দেশ্য করে বলল, তুমি বলতে চাচ্ছ এই সব মেইলই ফেক? রাজীব জোর গলায় বলল, জি বস। যে মেইল আইডি থেকে এই মেইলগুলো এসেছে সেগুলো বিদেশি, কিন্তু একটাও অথরাইজড না। সাবকাত আবারও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল ল্যাপটপের স্ক্রিনে। ভিসা
হুবহু আসলের মতো। সে এত বিদেশে যাতায়াত করে, অথচ সেও প্রথম দৃষ্টিতে ধরতে পারেনি। অবিকল আসলের মতোই করে হচ্ছে। সাবকাত ভ্রু কুঁচকে বলল, তুমি শিওর? রাজীব প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলল, 100% শিওর বস। ওসি মিরাজ শুষ্ক কেশে বললেন, আমার মনে হয় কেউ ম্যাডামকে বোকা বানিয়ে গয়নাগুলো নিয়ে পালিয়েছে। রাগে গা জ্বলে গেল সাবকাতের। দাঁতে দাঁত চেপে বলল, সেটা তো আমিও বুঝতে পারছি। জানা কথা না বলে কে বোকা বানালো সেটা খুঁজে বের করুন। সাবকাতের অগ্নিবাক্য নড়ে চড়ে বসলেন। ওসি সাহেব, পুলিশ নিজেদের মতো করে ঘটনা তদন্ত করছে, তবে নিজের বিষয়ে অন্যের ওপর নির্ভরশীল নয় সাবকাত। বিষয়টা যদি হয় সাবা, তাহলে তো একেবারেই নয়। সাবকাতের নিজস্ব সিকিউরিটি টিম আর ইনফিনিটি সেফটি ছেলেমেয়েরাই যথেষ্ট অপরাধীকে খুঁজে বের করার জন্য। শামা এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছিল মিটিং রুম জুড়ে। হঠাৎ ভীত ভঙ্গিতে এসে পড়ল সাবকাতের বাম পাশের চেয়ারে। আতঙ্কিত গলায় বলল, ভাইয়া, যে ভাবিকে শুট করেছে তার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা। শামা শেষ করলো না পুরো বাক্যটা। আতঙ্কে গলা শুকিয়ে গেছে তার। তবুও না বলা কথাটুকু বুঝে নিল তার বুদ্ধিমান ভাই। শামা আবারও বলল, যদিও সে জেনে যায় ভাবি বেঁচে আছে, তাহলে তো আবারও তার উপর অ্যাটাক করতে পারে। রাগে তেজে ভেতরে ভেতরে ফুঁসে উঠল সাবকাত। যদি তাই হয়, সেই জানোয়ার যদি আবারও সাবার ওপরে হামলা চালাবার চেষ্টা করে, তাহলে খুব উপকার হয়। কষ্ট করে তাকে খুঁজে বের করতে হবে না, দেখা মাত্র মাটির সঙ্গে পিষে ফেলতে পারবে তাকে সাবকাত। সাবকাত গম্ভীর গলায় বলল, তোর ভাবি এখন সেফ। এই হসপিটালে এক মাছি ঢুকতে চাইলেও তাকে আমরা পারমিশন নিয়ে ঢুকতে হবে। সাবকাতের দৃঢ় বাক্য চারপাশের থমথমে পরিবেশ যেন আরেকটু থমথমে হয়ে উঠল। ওসি মিরাজ কি যেন চিন্তা করে বললেন, আচ্ছা সাবকাত সাহেব, ম্যাডামের কোনো শত্রু আছে? কয়েক মুহূর্তের মধ্যে মস্তিষ্কে জমে থাকা সকল তথ্যগুলো উল্টে পাল্টে দেখল সাবকাত। সাবার নারী নক্ষত্র তার জানা, মেয়েটার কোনো শত্রু? একটা নামে আটকে গেল তার সকল চিন্তা ভাবনা। যে ছেলেটার কাছ থেকে বারবার সাবাকে দূরে থাকতে বলেছিল সাবকাত, বারণ করা সত্ত্বেও যে ছেলেটার সঙ্গে দেখা করেছিল সাবা, যে ছেলেটার কারণে দূরত্ব আবারও এসে জায়গা করে নিয়েছে দুজনের মধ্যে। সাবকাত তড়িৎ গতিতে পকেট থেকে মোবাইলটা বের করলো। সিকিউরিটি টিমের চিফ আরাফাতের নম্বরে ডায়াল করলো। একটা রিং বাজতেই রিসিভ হয়ে গেল ফোনটা। সাবকাত বরফের ন্যায় হিমশীতল গলায় বলল, ফাহিম ছেলেটার উপর নজর রাখো। ওসি সাহেব তাজ্জব বনে গেলেন সাবকাতের কর্মকাণ্ডে। এখন পর্যন্ত তার জিজ্ঞেস করা কোনো প্রশ্নের উত্তর তো দিচ্ছেই না, উল্টো নিজের মতো কাজ করে যাচ্ছে। ভিকটিমের পরিবার সহযোগিতা না করলে পুলিশ তদন্ত চালিয়ে যাবে কি করে? সাবকাত উঁচু গলায় ডাকলো, জয়া। জয়া মিটিং রুমের বাইরেই ছিল। ডাক শুনে দ্রুত গতিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বলল, জি বস। সাবার ফোন তোমার কাছে না? দাও তো। জয়া পকেট থেকে সাবার মোবাইলটা বের করে বাড়িয়ে দিল সাবকাতের কাছে। এই মোবাইলটা সাবা সর্বক্ষণ ব্যবহার করে। সাবকাত যাকে তাকে ট্র্যাক করে খুঁজে বের করতে না পারে, তাই মোবাইলটা বাড়িতেই রেখে গিয়েছিল। সাবার মোবাইলে প্রবেশপথে প্যাটার্ন লক। মোটেও বিচলিত হলো না সাবকাত। যে মানুষ সাবার ফোন নম্বর ট্র্যাক করতে পারে, তার পক্ষে মোবাইল হ্যাক করে এই লকটা জেনে নেওয়া কোনো ব্যাপারই না। নিমিষেই একটা উল্টো ত্রিভুজ এঁকে মোবাইলটা আনলক করলো সাবকাত। কল লিস্ট ঘেঁটে বের করলো ফাহিমের নম্বরটা ওসি সাহেবকে দেখিয়ে বলল, এই নম্বরটা দ্রুত ট্র্যাক করার ব্যবস্থা করুন। যদিও ট্র্যাক করা যাবে কিনা সন্দেহ।
ওসি সাহেব অবাক গলায় বললেন, এটা কার নম্বর? শাফকাত অগ্নিকণ্ঠে বলল, শত্রুর কথা জিজ্ঞেস করেছিলেন না, এই সেই শত্রু। শাফকাত সংক্ষেপে সাবার সঙ্গে ফাহিমের পূর্বের ইতিহাস ওসি সাহেবকে জানাতেই তিনি তৎপর হয়ে উঠলেন ফাহিমের নম্বর ট্র্যাক করতে। এদিকে আধ ঘন্টা পর জয়া হাজির হলো নতুন তথ্য নিয়ে। সাবার ঘর থেকে আরেকটা মোবাইল পাওয়া গেছে। সেই বাটন মোবাইলটা সাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে জিনিসটা খাটের নিচে লুকিয়ে রেখেছিল বলে খুঁজে বের করতে এতটা সময় লাগলো। মোবাইলের কল লিস্ট মুছে ফেলা হয়েছে, কোনো নম্বর সেভও করা নেই। মোবাইলটা তৎক্ষণাৎ শাফকাত পুলিশের হাতে তুলে দিল না। সে মোটামুটি নিশ্চিত সাবাকে যে গুলি করেছে তার সঙ্গে সাবা এই মোবাইল দিয়েই যোগাযোগ করত। মোবাইলটা রাজীবকে বুঝিয়ে দিল শাফকাত, গম্ভীর গলায় বলল, এই মোবাইল থেকে যতগুলো নম্বরে কল করা হয়েছে সবগুলোর লিস্ট আমার লাগবে 1 ঘন্টার মধ্যে। সময় যতই এগোচ্ছে শাফকাতের শরীরের সমস্ত রক্ত টগবগ আরও প্রবল গতিতে টগবগ করে ফুটছে। সাবা ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এদিকে যে মানুষটার কারণে তার এই পরিণতি তাকে এখনো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারেনি শাফকাত। আরাফাত ফোন করে জানলো ফাহিমকে আজ বিকেলের পর থেকে তার বাড়িতে দেখা যায়নি। এদিকে পুলিশও তার নম্বর ট্র্যাক করতে ব্যর্থ। এবার নিশ্চিন্ত হলো শাফকাত। সাবার ওই পরিণতির পেছনে ফাহিম ছাড়া আর কেউই দায়ী নয়। হাত দুটো মুষ্টিবদ্ধ করে লম্বা শ্বাস নিল শাফকাত। ইতিমধ্যে আবারও তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতেও অভিমানের দমটা হাওয়া হয়ে স্পর্শ করল শাফকাতকে। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে এতটা মরিয়া হয়ে উঠেছিল মেয়েটা। কোনো কিছু বিচার বিবেচনা না করে অন্ধের মতো ফাহিম যা বলে তাই বিশ্বাস করেছে। এসবের কারণ শুধুমাত্র একটা চর। একটা চরের শাস্তি এত বড়, মেয়েটা কি জানে না আজ তার কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাবে শাফকাতের অস্তিত্ব। ফাহিমের পিস্তল থেকে নিক্ষেপ করা দ্বিতীয় গুলিটা সাবার শরীর থেকে বের করতে ডক্টরদের কোনো প্রকার সমস্যাই হয়নি। সমস্যা বাধিয়েছে প্রথম গুলিটা। সেই গুলি লেগেছে একদম সাবার ফুসফুস ঘেঁষে। গুলির অবস্থান অপারেশনকে ক্রমেই জটিলতর করে তুলছে। এছাড়াও উপরি সমস্যা হিসেবে যোগ দিয়েছে হিমোথোরাক্স। আঘাতের কারণে ফুসফুসের প্লুরাল গহ্বরে বাতাস প্রবেশ করছে, যার কারণে ফুসফুস ভেতরের দিকে চুপসে গেছে এবং সাবা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। সফলতা যে মানুষটার জীবনে আচ্ছন্ন সেই শাফকাত আলমের আজ মনে হচ্ছে তার থেকে ব্যর্থ মানুষ এই পৃথিবী আর দ্বিতীয়টি নেই। আর একটু কড়াকড়ির মধ্যে যদি সাবাকে রাখতো সে, কিংবা একেবারেই কড়াকড়ির মধ্যে না রাখতো, তাহলেই বোধ হয় তাহলে হতো ভালো হতো। দুহাতে মাথাটা শক্ত করে চেপে ধরে অপারেশন থিয়েটারের বাইরের চেয়ারগুলোর একটায় বসে আছে শাফকাত। তার অন্তরাত্মায় আজ কেবলই হাহাকার। কেন সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না? ফাহিমকে সাবার অফিসে দেখার পর তার মধ্যে জেগে ওঠা সেই মারাত্মক রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আজ এই দিন দেখতে হতো না। ফাহিমকে নিয়ে শাফকাতের আশঙ্কাটা সাবাকে বুঝিয়ে বলতেই তো হতো। নিতান্তই অবুঝ মেয়ে তো সাবা নয়, সে ঠিকই বুঝতো। তার থেকেও বড় কথা, শাফকাতের সেই আশঙ্কাই তো দিন শেষে সত্যি হলো। মনে মনে ঘটনাগুলো পরপর সাজাতে ব্যস্ত হয়ে গেল শাফকাত। সাবা তার কাছ থেকে বহুদূর পালিয়ে যেতে চেয়েছে, সাহায্য নিয়েছে ফাহিমের। ফাহিমও গোপনে তাকে সাহায্য করে গেছে, কিন্তু তার সাহায্যের পুরোটাই ছিল ধূর্ততা। ভেতরে ভেতরে ভিন্ন পরিকল্পনা ছিল তার। নকল কাগজপত্র দেখিয়ে সাবাকে আশ্বাস দেওয়া যে সে সত্যিই মুক্তি পাবে। সাবার সম্পত্তিগুলো গয়নায় রূপান্তর করায় সাবা মুক্তির আশঙ্কা এতটাই
উন্মাদ বনে গিয়েছিল যে নিজের বিবেককে কাজে না লাগিয়ে ফাহিম যা বলেছে তাই করে গেছে। এরপর কাঙ্ক্ষিত মুক্তির দিনে সাবাকে গুলি করে তার কাছ থেকে গয়নাগুলো হাতিয়ে নেয়। এর কারণ অবশ্যই তার পুরনো রাগ। এককালে সাবার কারণে স্থবির হয়ে পড়েছিল ফাহিমের জীবনটা। এ নির্ঘাত তারই প্রতিশোধ। সাবকাত আগে ভাগেই আজ করতে পেরেছিল। প্রতিশোধের সুপ্ত আকাঙ্ক্ষা নিয়েই ফাহিম ছেলেটা আবারও ফিরে এসেছে সাবার জীবনে। কেন যে তখন তাকে সাবধান না করে অহেতুক সন্দেহের প্রকাশ ঘটতে গেল। লাভ তো কিছু হলোই না, উল্টো আবার দৃষ্টিতে ঘৃণার পাত্র বনে গেল সে। ফাহিম সাবাকে গুলি করেছে, এ দৃশ্য আরেকবার পরিকল্পনায় ভেসে উঠতেই আরেক দফা টকবক করে উঠতে শুরু করলো সাবকাতের শরীরের সমস্ত রক্ত বুকের ভেতর প্রচণ্ড গতিতে ধড়ফড় শুরু হলো। মেয়েটা কি খুব কষ্ট পেয়েছিল? তা তো বটেই। আচ্ছা, গুলি লাগার পর কি একবারের জন্যেও সাবকাতের কথা মনে পড়েছিল তার? মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল সাবকাত। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য এত আয়োজন, তার কথা কেন মনে করতে যাবে সাবা? ডক্টর আফরোজা আরেকবার বেরিয়ে এলেন অপারেশন থিয়েটার থেকে। গম্ভীর গলায় বললেন, আমরা গুলিটা বের করতে সক্ষম হয়েছি। তার কথায় পরিবারের মানুষগুলোর চোখে মুখে সবে আশার আলো ফুটে উঠতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে আবারও তা নিভে গেল তার পরবর্তী কথাটায়। কিন্তু পেশেন্ট এখনো শঙ্কামুক্ত নন। সাবকাত নিষ্প্রভ গলায় বলল, কেন? আপনাদের আগেই সাবার লানগসে হিমোথোরাক্সের কথা জানানো হয়েছে। ওনার শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা খুব শীঘ্রই একটা টেস্টে প্রবেশ করিয়ে লাঙ্গসকে রি-এক্সপ্যান্ড করার চেষ্টা করব। আবারও তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাবকাতের বুক থেকে। যখন থেকে সে জানতে পেরেছে সাভারের অবস্থার কথা, ঠিক সেই মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত বিন্দুমাত্র কমেনি তার বুকের ধড়ফড়, বরং ক্রমেই বেড়ে চলছে। অদ্ভুত এক উপলব্ধি জেগে উঠল সাবকাতের মাঝে। যদিও সে উপলব্ধির উপযুক্ত সময় এটা নয়, তবুও জেগে উঠল। সাবকাত জানত, ঝগড়াটে কাঠিন্যর চাদরে ঘেরা মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। তবে সেই ভালোবাসার গভীরতা যে এতটা তীব্র তা আগে বুঝতে পারেনি, আজই বুঝল। ফোনের রিংটোনের শব্দে ধ্যানভঙ্গ হলো সাবকাতের। স্ক্রিনে ভেসে উঠেছে রাজীবের নাম। ফোনটা রিসিভ করে সাবকাত হিমশীতল গলায় বলল, রাজীব, আমি ব্যাড নিউজ শুনতে চাচ্ছি না। রাজীব কম্পিত গলায় বলল, গুড নিউজ আছে বজ। ম্যামের ওই নম্বরের কল লিস্ট বের করা গেছে। সম্ভবত 2 মাস আগে সিমটা কেনা হয়েছিল, কিন্তু রেজিস্টার করা হয়নি। রেজিস্টার যে করা হয়নি এটা সাবকাত আগেই আন্দাজ করতে পেরেছিল। সাবা তার নামে নতুন কোনো সিম রেজিস্টার করলে তড়িৎ গতিতে খবর চলে আসতো তার কাছে। রাজীব আবারও বলল, এই 2 মাস ধরে একটা নম্বরের সাথেই কেবল যোগাযোগ হয়েছে। কিন্তু বস, সাবকাত বিরক্ত গলায় বলল, কিন্তু কি? সেই নাম্বারের সাথে ফাহিমের নম্বরের কোনো মিল নেই। সাবকাত গম্ভীর গলায় বলল, মিল না থাকাটাই স্বাভাবিক। সাবা ঝুঁকি এড়ানোর জন্যে আনরেজিস্টার্ড সিম ব্যবহার করেছে, ফাহিমও নিশ্চয়ই করবে। রাজীব উজ্জ্বল গলায় বলল, আমিও সেটাই মনে করেছি বস। আমি অলরেডি এই নম্বরের ট্র্যাকিং শুরু করে দিয়েছি। ইনফিনিটি সেফটি এর কর্মীদের জন্যই ভালো লাগে। এদের এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন কোনো নির্দেশের জন্য অপেক্ষা করতে না হয়। নির্দেশ পাওয়ার আগেই বুদ্ধি খাটিয়ে কাজ করার ক্ষমতা তাদের আছে। সাবকাত বলল, ভেরি গুড। তোমার নেক্সট কলের যেন ফাহিমের লোকেশন জানতে পারি। রাত 4:30। পূর্বের ক্লান্তিরা কোথায় যে হারিয়ে গেছে। তীব্র উৎকণ্ঠার মধ্যে রাতটা পার করেছে অপারেশন থিয়েটারের বাইরে অবস্থান করা সকলে। সাবার বাবা মা, শাশুড়ি একে অপরের সান্ত্বনা দিতে ব্যস্ত।
তারা কেউ পুলিশের সাথে কথা বলার মতো অবস্থায় নেই। তাদের হয়ে কথা বলছে শামা। ওসি মিরাজ সাবার ব্যাপারে খুঁটিনাটি প্রশ্ন করছে তাকে। সাবা কখন বাড়ি থেকে বের হয়, বাইরে কতক্ষণ থাকে, এসব। রাগে বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে সাবকাতের। এসব অহেতুক প্রশ্ন করে সময় অপচয় ছাড়া আদৌ আর কোনো কাজ কি হচ্ছে? এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে না পেরে সাবকাত তীক্ষ্ণ গলায় বলল, আপনারা কি এয়ারপোর্টে খোঁজ নিয়েছেন? ওসি সাহেব আলগোছে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বেটা কিছুতেই দেশ ছেড়ে পালাতে পারবে না। লোকটার হাসি দেখে রাগের দমকা হাওয়া আরও একবার এসে স্পর্শ করল সাবকাতকে। ওসি সাহেব আবারও বললেন, তাছাড়া অতগুলো গয়না নিয়ে এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টাও করবে না। বেটা বহুত শিয়ানা। আমার ধারণা নেনাপোলের আশেপাশে লুকিয়ে আছে। সুযোগ বুঝে বর্ডার পার করবে। আমি ওখানকার পুলিশকে জানিয়ে রেখেছি। ওসি সাহেবের বাকি কথাগুলো পৌঁছালো না সাবকাতের কর্ণকুহরে। ভিন্ন এক চিন্তায় ব্যস্ত তার মস্তিষ্ক। পুলিশের খোঁজাখুঁজির ওপর বিন্দুমাত্র ভরসা তার নেই। সেই ভরসার থাকলে এ জীবনে হাতের নাগালে পেতে হবে না ফাহিমকে। সাবকাত আর কিছু ভেবে পাওয়ার আগেই আবারও রাজীবের ফোন এলো। তবে এলো না কাঙ্ক্ষিত সুখবর। রাজীব জানালো, ফাহিমের এই নম্বরটা ট্র্যাক করা সম্ভব হয়নি। অবশ্য এটাই তো স্বাভাবিক। সাবাকে গুলি করার পর ফাহিম তার সঙ্গে যে নম্বর দিয়ে যোগাযোগ করত সেটা নিশ্চয়ই ভেঙে ফেলেছে। আরও একবার উত্তপ্ত দীর্ঘশ্বাস ফেলল সাবকাত। হতাশার দীর্ঘশ্বাস নয়, রাগের। নিয়মের গণ্ডির ভেতর থেকে এতক্ষণ ফাহিমকে ধরার চেষ্টা করলো। লাভের লাভ কিছুই হয়েছে কেবলই সময়ের অপচয়। নিয়মের গণ্ডির বাইরে এবার তাকে যেতেই হবে। যখনই নিয়মের বাইরে যাওয়ার প্রশ্ন আসে ততবারই মনে ভেসে ওঠে রাব্বির নাম। ছেলেটা সাবকাতের বড় ভক্ত। সেবার সাবার উপর যে প্রভাবশালী নেতা হামলা করার চেষ্টা করেছিল, তার বাড়িতে পাল্টা হামলার সমস্ত ব্যবস্থা তো রাব্বিই করেছিল। রাত গভীর হওয়া সত্ত্বেও একটা রিং বাজার সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো রাব্বি। তাকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে সাবকাত সরাসরি প্রসঙ্গে চলে গেল। রাব্বি, নেনাপোলের আশেপাশের আমাদের ছেলেরা আছে না? রাব্বি তড়িৎ গতিতে উত্তর দিল, হ্যাঁ স্যার আছে। কোনো দরকার? সাবকাত শীতল গলায় বলল, একজনের ডিটেলস পাঠাচ্ছি। 1 ঘন্টার মধ্যে আমার তাকে লাগবে। যেখান থেকে পারো খুঁজে বের করো। অবশ্যই স্যার। রাব্বিকে ডিটেলসগুলো পাঠানোর মধ্যেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন ডক্টর আফরোজা। ফোনটা রেখেই উঠে দাঁড়ালো সাবকাত। তার চোখে মুখে একরাশ উৎকণ্ঠা আর উদ্বেগ। ডক্টর আফরোজা হাসি মুখে বললেন, আমাদের অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণের মধ্যেই পেশেন্টকে আইসিইউতে দেওয়া হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবকাত। মেয়েটার প্রতি তার অভিমানের শেষ নেই, যেমন শেষ নেই ভালোবাসার। তাকে চিরতরে হারানোর আর কোনো আশঙ্কা নেই। বেঁচে থাকার জন্য আর কি লাগে? এসির হিমশীতল হাওয়া, আবছা নীলাভ আলো, অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টের কড়া গন্ধ। আইসিইউতে প্রথম পদক্ষেপের সাথে সাথে এইসবই টের পেল সাবকাত। আবারও একটা জিনিস টের পেল, তার শির দ্বারা বেয়ে বয়ে যাওয়া দুশ্চিন্তা আর উৎকণ্ঠার থমথমে হাওয়া। এই ঘরে আজ পর্যন্ত যতগুলো সুস্থ মানুষ পা রেখেছে তারা সকলেই বোধহয় এই সকল অনুভূতির সম্মুখীন হয়েছে। হৃদয়টা এতটাই ভারী হয়ে আছে যে নিজের অস্তিত্বে নিজেই অবাক হয়ে উঠেছে সাবকাত। এমন ভারী একটা হৃদয় নিয়ে বেঁচে থাকে কি করে? এক পা করে এগিয়ে যাচ্ছে সাবকাত। তার পরনে প্রোটেক্টিভ গিয়ার, গাঢ় নীল রঙের সার্জিক্যাল গাউন, ক্যাপ, মাস্ক। এমন নিতে আইসিইউতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না।
সেই কেউটা সাবকাতের মতো হাই প্রোফাইল ভিআইপি হলে অবশ্য ভিন্ন কথা, কিন্তু ভিআইপি হলেও তাকে এই প্রোটেক্টিভ গিয়ার পরেই আইসিইউতে প্রবেশ করতে হবে। এতে রোগীর ইনফেকশনের ঝুঁকি থাকে না। ঠিক মাঝামাঝির একটা বেডে রয়েছে সাবা। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন আটকে গেল সাবকাতের পা দুটো। দূর থেকেই যতটুকু দেখা যাচ্ছে তাকে, ততটুকুই যথেষ্ট তার ভারী হৃদয়টাকে পুরোপুরি নিশ্চল করে দেওয়ার জন্যে। সাবকাত আলম কোনো কিছুই দমে যায় না, ঘাবড়ে যায় না, পিছিয়ে যায় না। তবে ঠিক এই মুহূর্তে জীবনে প্রথমবারের মতো এই সকল ইচ্ছাই জেগে উঠছে তার মনে। সাবকাত ভেবেছিল সাবাকে গুলি করার সংবাদে তার হৃদয়টাকে কয়েক খণ্ডে ভেঙে গেছে। তাহলে তো এই মুহূর্তে সেই ভেঙে যাওয়া হৃদয়ে গড়িয়ে যাওয়ার কথা। যে সাবকাত কোনো কিছুই ভেঙে পড়ে না, আজ ভেতরে ভেতরে ভেঙে পড়ল সে। কেঁপে উঠল তার অন্তরাত্মা। ভারী হৃদয়টা নিয়েই আরও একটু এগিয়ে গেল সাবকাত। একেবারে সাবার বেডের কাছে হৃদস্পন্দন থমকে গেল তার। কর্মচাঞ্চল্য ভরপুর যে মেয়েটা সারাক্ষণ একটা না একটা অজুহাত খুঁজে বেড়ায় তার সঙ্গে ঝগড়ায় মেতে ওঠার জন্যে, আজ সে নিস্তেজ হয়ে পড়ে আছে আইসিইউর বেডে। মেয়েটার মুখ জুড়ে বিশাল একটা ভেন্টিলেটর মাস্কের দুটো বেল তার মুখের পাশ দিয়ে আর বাকি দুটো কপালের ওপর। সাবকাতের হৃদয়টা যে ইতিমধ্যে কতবার মোচড় দিয়ে উঠেছে সে নিজেও জানে না। এতটুকু একটা মুখ মেয়েটার এই বিশাল মাস্কের আড়ালে তো দেখাই যাচ্ছে না তাকে। তবুও দেখল সাবকাত, চোখ দুটো বুজে রাখা, তার চোখে প্রবল যন্ত্রণার ছাপ। জ্ঞান হারানোর আগে কি প্রবল যন্ত্রণা মেয়েটা পেয়েছিল, কল্পনা করতেই শিউরে উঠল সাবকাত। দৃষ্টি নিচের দিকে নামাতেই আরেক দফা শিউরে উঠল সাবকাত। মেয়েটার বুকের সঙ্গে একাধিক তার জুড়ে দেওয়া গাঢ় সবুজ রঙের একটা গাউন আর গোছে পরিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে ক্ষত স্থানে যাতে চাপ না পড়ে সেই পেছনের বাঁধনগুলো বাঁধা হয়নি। গাউনের ফাঁক দিয়েই সাবকাতের চোখ পড়ল বুকের উপর দিকের ব্যান্ডেজ। রক্ত শুকিয়ে ব্যান্ডেজের আশেপাশে ছড়িয়ে আছে। সাবকাতের চোখ দুটোর মাঝে অদ্ভুত এক জ্বালা পোড়া শুরু হলো। সাবার এই অবস্থার জন্যে নিজের থেকে বেশি দোষী কাউকে মনে হচ্ছে না। কেন সে এত কড়াকড়ি করতে গেল মেয়েটার সঙ্গে? যে কড়াকড়ি না করলেই তো সাবা এখনো পালানোর চেষ্টা করতো না। পালানোর চেষ্টা না করলে আজ এই দৃশ্য দেখতেও হতো না। আবার মনে হলো কেন সে আর একটু বেশি কড়াকড়ি করলো না। সাবাকে প্রতি মুহূর্তে চোখে চোখে রাখলে, সে বারণ করা সত্ত্বেও তাকে নিজের কাছাকাছি রাখলেই বোধ হয় সব থেকে ভালো হতো। সাবার বুকের নিচের ডান পাশে গ্রাউন্ড ইচ্ছে করে উড়ে দেওয়া হয়েছে। এখানেই প্রবেশ করানো হয়েছে টেস্ট টিউব, সঙ্গে আরেকটা ব্যান্ডেজ, আরও কয়েক ছোপ শুকিয়ে যাওয়া রক্ত। মনিটর থেকে একটু পরপর ছন্দের তালে তার হৃদস্পন্দের প্রতিটি শব্দ ভেসে আসে। এই শব্দটুকু না এলে মনেই হতো না মেয়েটার ভেতরে প্রাণ এখনো বহমান। দুটো বুলেট অপারেশনের এত জটিলতা, এত ধবক মেয়েটা সহ্য করলো কি করে? বেডের চারপাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল সাবকাত। সাবাকে এত কাছ থেকে এত কষ্টের মাঝে দেখে তার হৃদয়ের রক্তক্ষরণের ক্রমই বেড়ে চলছে। এই মেয়েটাকে সে এত ভালোবাসে। মেয়েটা কি কোনোদিনও বুঝবে না? এই প্রথম সাবকাতের মনে হলো না বুঝলেও চলবে। সবার কাছে আজীবন সে একটা খারাপ মানুষ হয়েই না হয় থাকুক, তবুও মেয়েটা সুস্থ হয়ে আবারও ফিরে যাক তার পুরনো রূপে। সাবার বাম হাতটা সাবধানে বেডের ওপর রাখা, তর্জনীতে পালস অক্সিমিটার। আলতোভাবে নরম সেই হাতটা ধরল সাবকাত। আজ পর্যন্ত যতবারই সাবাকে সে স্পর্শ করেছে ততবারই কেঁপে উঠেছে মেয়েটা।
কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, তবে প্রত্যেকবারই নিজের দৃঢ় স্পর্শের নিচে সেই কম্পন টের পেয়েছে সাবকাত। আজ পেল না। আনমনেই সাবকাতের মনে পড়ে গেল সেই রাতের ঘটনা, যে রাতে মারাত্মক প্যানিক অ্যাটাক আষ্টেপৃষ্ঠে ধরেছিল সাবাকে, যে রাতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল সে, যে রাতে সাবকাত নিয়ন্ত্রণ হারিয়ে চুমুতে ভরিয়ে দিয়েছিল সাবার মুখটা। আজকের রাতটা তো এমনই হতে পারতো। আবার পর মুহূর্তেই মনে ভেসে উঠল সাবার আহত চোখ দুটো। সাবকাত তার গালে চড় মারার পর আহত দৃষ্টিতে একরাশ অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়েছিল। আজকের রাতটা সে রাতের মতো হবে কি করে? সাবকাত নিজের হাতেই তো শেষ করে দিয়েছিল সবটা। সাবকাত এগিয়ে সাবার কানের কাছে নিজেকে নিয়ে গেল, ফিসফিস করে বলল, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও সাবা, আমার সাথে ঝগড়া করবে না। মেয়েটা শুনল কিনা কে জানে, তার কোনো কথায় সম্মত না হলে হয়। সাবা তীক্ষ্ণ গলায় কিছু বলে না, চুপ করে থাকে। তবে এই কথাটাই যে তাকে সম্মত হতেই হবে। সাবকাত এই পৃথিবীর সমস্ত প্রবল যন্ত্রণাগুলো সহ্য করতে রাজি, তবে এই মেয়েটার সকল যন্ত্রণা বাদে। সাবার কপালে নিঃশব্দে ঠোঁটের স্পর্শ দিল সাবকাত। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তার নিস্তেজ হয়ে পড়া মুখটার দিকে। সাবকাত জানে এই মুখে আবারও উজ্জ্বলতা এসে জায়গা করে নেবে। আবারও সাবা তার হাসি দিয়ে হাসিয়ে তুলবে চারপাশকে। সে হাসি সাবকাতের উদ্দেশ্যে নিক্ষেপ না করলেও চলবে, তবুও হাসিটা যেন সে হাসে। আইসিইউ থেকে বের হয়েই ফোনে জমে থাকা রাব্বির মিক্সড কলগুলো দেখে চোখে পড়ল সাবকাতের। সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো সাবকাত। রাব্বি উৎফুল্ল গলায় বলল, স্যার, ছেলেটাকে পাওয়া গেছে। বেনাপোল বর্ডারের আশেপাশে ঘুরঘুর করছে। ঘন্টা দুয়েকের মধ্যেই দালালদের সাহায্যে নিয়ে বর্ডার পার হবে। বাঁকা হাসি ফুটে উঠল সাবকাতের ঠোঁটের কোণে। এক মুহূর্তটার জন্যে সেই কখন থেকে অপেক্ষা করে আছে সে। সাবকাত শীতল গলায় বলল, ছেলেদের বলো আটকে ফেলতে। কলটা কেটে বহুক্ষণ পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবকাত। তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ফাহিমের ঠিকানা দিয়ে দিত পুলিশকে, কিন্তু সাবকাত আলমের ফুটন্ত রক্ত এত সহজে ঠান্ডা হবে না। সাবাকে যে কষ্ট দিয়েছে তার নিশ্চয়ই সামান্য আটক জেল হাজতের শাস্তি প্রাপ্য নয়। সাবকাত তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, সবার খেয়াল রাখবে। আতিয়া আলম চিন্তিত গলায় বলল, এই ভোরবেলা কোথায় যাবে? সাবকাত যথাসম্ভব শান্ত গলায় বলল, বললাম তো জরুরি মা। জরুরি না হলে তো সাবাকে এই অবস্থায় রেখে যেতাম না। সাবকাত এবার বোনের দিকে তাকিয়ে বলল, ডক্টরের সাথে সব কমিউনিকেশন তুই করবি, কোনো দরকারে আমাকে কল করবি। শ্যামা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই সাবকাত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। হসপিটালের বাইরে তার সিকিউরিটি টিমের কড়া নিরাপত্তা। সাবকাতের নির্দেশ অনুযায়ী ইমার্জেন্সি রোগী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখানে। গাড়ি নিয়ে ড্রাইভ করে সবার আগে সাবকাত গেল বাড়িতে, তার ঘরে। কটেজের আড়ালে সাবধানে লুকিয়ে রাখা কয়েকটা পিস্তল। সাবকাতের পিস্তলের এই কালেকশন খুব শখের। এক একটা এক এক দেশের, এক একটা এক এক গুণ। ধূসর রঙের জার্মান পিস্তলটা বের করে আনলো সাবকাত। এই পিস্তল আজ পর্যন্ত কারো রক্ত ঝরার কারণ হয়নি, তাই বলে কখনো যে হবে না এমনটা ভাবাও কারণ নেই। ঘুমিয়েই পড়েছিল সাবকাত। কম ধকল গেল না তো শরীরের ওপর দিয়ে। 8 ঘন্টা পর আবারও হসপিটালের সামনে এসে থামলো তার গাড়িটা। ঘড়িতে বাজছে বেলা 1টার একটু বেশি। ভোরের মতোই কড়া নিরাপত্তা হসপিটালের বাইরে। সাবকাত দীপ্ত পায়ে গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখেই কোত্থেকে যেন ছুটে এলেন
ওসি মিরাজ সাহেব। ওসি সাহেবকে ছুটে আসতে দেখেও সৌজন্যের খাতিরে থমকে দাঁড়ালো না সাবকাত। ভাবলেশীন ভঙ্গিতে এগিয়ে গেল হসপিটালের রিসেপশনের দিকে। রিসেপশনিস্টকে উদ্দেশ্য করে সাবকাত গম্ভীর গলায় বলল, আমি শাবা আমিরকে অন্য হাসপাতালে শিফট করতে চাচ্ছি। ডক্টরদের সাথে কথা বলা হয়েছে, আপনারা ডিসচার্জের ব্যবস্থা করুন। রিসেপশনিস্টকে কিছু বলার সুযোগ না দিয়েই ওসি সাহেব সাবকাতের পাশে এসে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বললেন, আপনি কোথায় ছিলেন সাবকাত সাহেব? কতবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। সাবকাত তার কণ্ঠের ব্যস্ততায় মোটেও বিচলিত না হয়ে বলল, কী ব্যাপার? ওসি সাহেব কিছু বলতে যাবেন, তার আগেই সাবকাত আবারও রিসেপশনিস্টকে উদ্দেশ্য করে বলল, একটু পর আমার ম্যানেজার আসবে, তাকে সব ফর্মালিটিস বুঝিয়ে দেবেন। রিসেপশনিস্ট হ্যাঁ সূচক মাথা নাড়াতেই সাবকাত পা বাড়ালো সিঁড়ির দিকে। ওসি সাহেবও আসছেন তার পিছু পিছু। এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সাবকাত সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, সাসপেন্স সিক্রেট না হলে বলবেন কি হয়েছে? ওসি সাহেব থতমত খেয়ে আবার মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বললেন, ফাহিম ছেলেটা ধরা পড়েছে। সাবকাত মোটেও অবাক না হয়ে বলল, তাই নাকি? হ্যাঁ, তাও আবার কোথায় জানেন? সাবকাত শীতল গলায় বলল, না, কাল রাতে ম্যাডামকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে ঠিক সেখান থেকে। সাবকাত ভাবলেশীন কণ্ঠে বলল, ও। ওসি সাহেব নিশ্চয়ই মনে মনে অবাক হয়ে উঠেছেন যে ফাহিমকে ধরার জন্য কাল রাত অবধি সাবকাতের ব্যস্ততার শেষ ছিল না, অথচ তার ধরা পড়ার কোনো প্রকার প্রতিক্রিয়াই দেখালো না। ওসি সাহেব বিস্মিত ভঙ্গিতে বলল, তার থেকেও ভয়ঙ্কর কথা, এই ছেলেটার গায়েও গুলি। সাবকাত অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, সে কি? হ্যাঁ, একটা না দুইটা না চারটা গুলি। তারা পৌঁছে গেছে 4 তলায়। সেখানেই সাভার আইসিইউর করিডর ধরে ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করলো সাবকাত। ওসি সাহেবও হাঁটছেন, কিন্তু সাবকাতের গতির সঙ্গে পেরে উঠছেন না বলে বারবার পিছিয়ে যাচ্ছেন। সাবকাত জিজ্ঞাসু গলায় বলল, 4টা? হ্যাঁ, তার মধ্যে 3টাই পায়ে। একই পায়ে ছেলেটা আবারও হাঁটতে পারলে হয়। সাবকাত তার কথায় কর্ণপাত না করে এগিয়ে গেল আইসিইউর সামনে। সাবা বাবা মা আর আতিয়া আলমকে বিশ্রামের জন্য জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে শামা। সাবকাতের অনুপস্থিতিতে সেই সামলেছে সবটা। মনে মনে অবাক না হয়ে পারে না সাবকাত। বাড়ির বাচ্চা মেয়েটা যে বড় হয়ে গেছে, বিপদের দিন না এলে কখনো বোঝাই যেত না। আইসিইউর বাইরে ওয়েটিং এরিয়ায় পাওয়া গেল শামাকে। সাবকাত তাকে উদ্দেশ্য করে বলল, তুই বাসায় যা, আমি আছি। শামা উঠে দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত গলায় বলল, ভাবিকে আজই অন্য হসপিটালে শিফট করবে ভাইয়া? ভাবির অবস্থা তো এখনো ভালো না। সাবকাত গম্ভীর গলায় বলল, এছাড়া উপায় নেই। এখানে তো ওর সর্বোচ্চ নিরাপত্তা সিকিউরিটি করতে পারছি না। তাছাড়া ডক্টরের সাথে কথা হয়েছে, আমার কোনো সমস্যা হবে না। শামা পাশের চেয়ার থেকে তার হ্যান্ডব্যাগটা নিয়ে কাঁধে ঝুলিয়ে বলল, ভাবির খেয়াল রেখো ভাইয়া, আমি একটু পরেই আবার চলে আসব। এখানে আর আসতে হবে না, একেবারে ওই হসপিটালে যাস। ওসি সাহেবের চোখে মুখে বিস্ময় দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে। এত বড় একটা সংবাদ তিনি দিলেন সাবকাতকে। কোথায় ব্যস্ত ভঙ্গিমায় লয়ারকে ফোন করে মামলা টামলার ব্যবস্থা করবে তা না, ছোট বোনের সঙ্গে খোশ গল্প জুড়ে দিয়েছে সে। শামা লিফটের দিকে পা বাড়াতেই ওসি সাহেব চিন্তিত গলায় বললেন, আমার কি মনে হয় জানেন সাবকাত সাহেব? কি? শামা ম্যাডাম, ফাহিম দুজনকে ঘিরেই কেউ ষড়যন্ত্র করছে। সাবকাত হালকা গলায় বলল, দেখুন, শেষমেশ ইনভেস্টিগেশন করে কি পান এসব ব্যাপারে তো আপনারাই ভালো বুঝবেন। ওসি সাহেব হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, তবে ম্যাডামকে যে এই ছেলেটাই গুলি করেছে
এতে কোনো সন্দেহ নেই। ম্যাডামের গয়নার ব্যাকপ্যাকটা ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ফর্মালিটিস শেষ করে এখানে পাঠিয়ে দেওয়া হবে। শাবকাত নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, তাহলে তো হয়েই গেল। সাবাকে যে গুলি করেছে সে ধরা পড়েছে। এখন ওকে আবার কে গুলি করলো সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই। ধরা পড়েছে এতেই আমি খুশি। আমার তরফ থেকে কেস অবশ্যই ফাইল করা হবে, কিন্তু বাড়তি কোনো পুলিশি ঝামেলায় আমি জড়াতে চাচ্ছি না। ফাহিমকে কে গুলি করেছে এ নিয়ে শাবকাতের আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। জানা বিষয়ের কারণেই বা আগ্রহ থাকে। জার্মান পিস্তলটা দিয়ে সে নিজেই যে গুলি করেছে ফাহিমকে, 3টা গুলি পায়ে, আরেকটা ফুসফুসের খুব কাছাকাছি, ঠিক যেখানে সাবাকে গুলি করেছিল সে। সাবাকে রক্তের স্রোতে ফেলে রেখে ফাহিম যেমন চলে গিয়েছিল সেই নির্জন জায়গাটা থেকে, শাবকাতও ঠিক তাই করেছে। রাব্বির নির্দেশে ছেলেপেলেরা আগেই ধরে ফেলেছিল ফাহিমকে। ফাহিম চুলগুলো গুঁড়ো গুঁড়ো করে কেটে চেহারা বদলে ফেলার চেষ্টা করেও তা বিফলে গেছে। ছেলেপেলেরা ঠিকই চিনে ফেলেছে তাকে। তার সঙ্গে নকল পাসপোর্ট আর ব্যাগ ভর্তি গয়না। তাকে গাড়িতে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ছেলেরা। ফাহিম যদিও দমে যায় না, রীতিমতো চেঁচামেচি শুরু করে দেয়। ভাবটা এমন করছিল যেন সে সাধারণ যাত্রী। দুষ্কৃতিকারীরা ভুলবশত তাকে তুলে নিয়ে যাচ্ছে। এদিকে শাবকাত রওনা বিনাপুলের উদ্দেশ্যে। 2 গাড়ির দেখা হয় মাঝপথে। মাঝপথ থেকেই ফাহিমকে তুলে নেয় শাবকাত। শাবকাতকে দেখার সঙ্গে সঙ্গে যেন শুকিয়ে যায় ফাহিমের অন্তরটা। ভূত দেখার মতো চমকে ওঠে সে। পূর্বের তেজ মিটিয়ে যায় শূন্যে। তাকে কোনো প্রশ্ন করেনি শাবকাত। কেন সাবাকে গুলি করলো, কোন সাহসে করলো, কিছুই না। প্রশ্নের জবাবের প্রয়োজন নেই তার। তার প্রয়োজন ফাহিমের সারা শরীরটা রক্তে রাঙিয়ে দেওয়া। সাবা যতটা যন্ত্রণা পেয়েছে তার থেকেও তীব্রতর যন্ত্রণা তাকে দেওয়া। কাল রাতে সাবাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে ঠিক সেই জায়গাটায় নিয়ে গেল ফাহিমকে। পূরণ করলো মনের সেই আশাটা। শাবকাত চাইলে এক নিমিষে তার প্রাণটা ছিনিয়ে নিতে পারত। এক ফোঁটা অনুতাপ হতো না তার, তবুও বাঁচিয়ে রাখলো যাতে বেঁচে থেকে প্রতিনিয়ত ফাহিম যন্ত্রণা পায়। এখন তার জেল হলো কি হলো না, হলেও তো কত বছরের জন্য হলো, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে তার নেই। কারাদণ্ড ফাহিমের জন্য অতি নগণ্য শাস্তি। যে শাস্তি প্রকৃতপক্ষেই তার প্রাপ্য ছিল তা সে পেয়ে গেছে। সাবাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। তার পাশে বসে আছে শাবকাত। অ্যাম্বুলেন্স চলতে শুরু করেছে। কালো কাচে ঘেরা জানালা থেকে আসা আবছা আলোতেও পরিষ্কার দেখতে পাচ্ছে মেয়েটাকে। কিছুক্ষণ আগে শাবকাত যখন ফাহিমকে তুলে আনলো, গুলি করলো, ওই পরিস্থিতিতে তাকে দেখলে মনে হবে বিশ্বের দৃঢ়তম পুরুষ। হয়তো আসলেই দৃঢ়তার অভাব নেই তার মাঝে, তবে এই একটা জায়গাতেই দৃঢ়তা হেরে যায়। তার সব থেকে বড় দুর্বলতা সাবা। সাবার হাতটা ধরে তার নিস্তেজ মুখটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল শাবকাত। মনে মনে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে সে, যে সিদ্ধান্ত মুহূর্তেই ক্ষত বিক্ষত করে ফেলেছে তার হৃদয়টাকে। তবুও সে সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সাবার খুশির জন্য সে সব করতে রাজি। দেশের সব থেকে বড় হসপিটালে নিয়ে আসা হলো সাবাকে। এখানকার চিকিৎসা পদ্ধতি যেমন উন্নতি, তেমনি নিরাপত্তা ব্যবস্থাও। শাবকাতের নিজস্ব সিকিউরিটি টিমও রয়েছে সঙ্গে। 7 তলায় ভিআইপি এরিয়া, সেখানকার আইসিইউতে রয়েছে সাবা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে শুরু করলো হসপিটালের ভিআইপি লাউঞ্জে। সাবার দিকের আত্মীয় স্বজন, শাবকাতের দিকের আত্মীয় স্বজন। বিরক্তিতে শিউরে উঠল শাবকাত। আইসিইউতে থাকা রোগীকে দেখতে আসার কি হয়েছে? যদিও দেখতে তারা কেউই আসেনি। বাতাসে ভেসে বেড়াচ্ছে সাবা। পালানোর চেষ্টা করেছিল, তার সঙ্গে পালাতে চেয়েছিল।
কেন পালাতে চেয়েছিল, এসব চটকদার খবর শুনতেই তাদের ছুটে আসা বাড়ন্ত ভিড় দেখে আতিয়া আলম এক এক করে অন্যান্য আত্মীয় স্বজনদের ফোন করতে ব্যস্ত হয়ে গেলেন। ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দিলেন এই মুহূর্তে হসপিটালে ছুটে না আসার জন্যে। সন্ধ্যার দিকে এলো অরুণ। খবর পেয়ে আজ সকালেই কক্সবাজার থেকে ঢাকার বাসে এসে ওঠে সে। বাস থেকে নেমে বাড়িতে না গিয়ে আগে এসেছে হসপিটালে। শামার কাছ থেকে সবটা শুনে অরুণ নিজেকে ধরে রাখতে পারল না। রাগে ফুঁসে উঠে বলল, আমি শাবাকে বলেছিলাম ওই ফাহিমপদের সাথে না মিশতে। শুনলো আমার কথা। ফাহমিদা বেগমের কানে এলো কথাটা। ফাহিমকে কখনোই চিনত না তিনি। এগিয়ে এসে অসহায় গলায় বললেন, ফাহিমটাকে অরুণ। অরুণ এখনো রাগে গজগজ করছে, তবুও কোনো মতে বলল, চিনবেন না আন্টি, সাভার ইউনিভার্সিটিতে পড়তো। ফাহমিদা বেগম দীর্ঘশ্বাস ফেলল। লাউঞ্জের আরেক প্রান্তে এসে স্বামীর পাশে বসলেন। শুকনো গলায় বললেন, সাবা নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? আমির সাহেব ভারী গলায় বললেন, শুনলাম। ফাহমিদা বেগম আর্দ্র গলায় বললেন, মেয়েটা আমাদের কাছে এসেছিল ডিভোর্সের আবদার নিয়ে। কেন যে শুনলাম না। বিয়ে না হয় ভেঙে যেত, কিন্তু মেয়েটার এত বড় ক্ষতি তো হতো না। আমি অসুস্থ মেয়েটাকে নিয়ে বেশ কিছু বলবো না ফাহমিদা, কিন্তু সাবা যা করেছে ঠিক করেনি। ফাহমিদা বেগম বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। আমির সাহেব গম্ভীর গলায় বললেন, সাবকাত কি ওকে মেরে ফেলেছিল? কড়াকড়ির মধ্যে রাখছিল? ছোটবেলার তো আমরাও কড়াকড়ির মধ্যে রাখতাম। আমাদের কাছ থেকে তো কখনো পালানোর চেষ্টা করেনি। আজকালকার মেয়েদের এই এক সমস্যা, স্বামী শাসন করলেই আত্মসম্মানে আঘাত লাগে। সাবা হয়তো কোনো ভুল করেছিল, সেজন্যই তো শাসন করেছিল সাবকাত। সাবকাত ভুল করলে ও নিজেও শাসন করে দেখত, তাকে সাবকাত মোটেও কিছু মনে করতো না। ফাহমিদা বেগম কতক্ষণ চিন্তা করে বললেন, এটা অবশ্য ঠিক বলেছ। ছেলেটাকে তো দেখেছি কাল থেকে এক ফোঁটাও বসতে দেখলাম না। তুমি সাবকাতের মুখটা দেখেছ যখন ওই হসপিটালে প্রথম এলো, কিংবা সাবাকে দেখে আইসিইউর থেকে বেরিয়ে এলো? সাবাকে নিয়ে যে ছেলেটার কত চিন্তা করে তার চোখে মুখেই পরিষ্কার। তবুও বোকা মেয়েটা দেখতে পেল না। আমির সাহেব অভিমানী কণ্ঠে বললেন, শুধু মেয়েকে বোকা বলছো কেন? ছেলে মেয়ে দুটোই বোকা। ধক করে কেঁপে উঠল ফাহমিদা বেগমের বুকের ভেতরটা। মা হওয়ার থেকে বড় যন্ত্রণা এ পৃথিবী বুঝি আর নেই। সন্তানকে হারানোর আজ কতগুলো দিন হয়ে গেল, তবুও সে সর্বক্ষণ হৃদয়ে বিরাজমান। আনমনেই তাকে খুঁজে বেড়ান ফাহমিদা বেগম। তার নামটা শুনলেই যেন মনে হয় আশেপাশেই কোথাও সে আছে। আমির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, একজন ভুল মানুষের জন্য নিজের জীবনটা নিজেই কেড়ে নিলেও আরেকজন সঠিক মানুষকে পেয়েও তার কাছ থেকে পালাতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। মানুষের জীবনটা এত জটিল কেন? কে ভুল মানুষ আর কে সঠিক মানুষ, এই সমীকরণের সমাধান করতে করতেই যে শেষ দিনটা ঘনিয়ে আসে তারা বুঝতেই পারে না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।